আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে নানাবিধ পরিবর্তন কিন্তু বিভিন্ন খাতে আমরা লক্ষ্য করছি। তবে এই পরিবর্তনগুলো অস্বাভাবিক কিছু নয়। সাধারণত একটি রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে থাকলে এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যদি গঠিত হয়, তাহলে অস্থিতিশীল একটি দেশে এই সকল বিষয়বস্তু গোছাতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তার মানে এই নয় যে সেই অন্তর্বর্তীকালীন সরকার একাধারে ৫ বছর কিংবা ১০ বছর নিয়ে সেই সকল বিষয়বস্তু গুছাবে। মূলত অন্তর্বর্তীকালীন সরকার আসার পেছনে বা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পেছনে যে যুক্তিগুলো রয়েছে, সেই যুক্তিগুলো সম্পর্কে সবাই কিন্তু অবগত রয়েছেন। এবং তাদের যে মুখ্য কাজ সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক একটি পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়া। যদিও এর পেছনে আরো বেশ কিছু বিষয় বা বেশ কিছু কারণ এখন জড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে যারা দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগ যে সকল অভিযোগের দায়ে অভিযুক্ত, সেই সকল অভিযোগের বিচার, শেখ হাসিনার বিচার, এবং পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সংস্কার। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে কোন কোন বিষয়ে সংস্কার করছে, দীর্ঘ ১০ মাস সময় অতিবাহিত হওয়ার পরও কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত খুব একটি দৃশ্যমান হয়নি। এখন রইল নির্বাচন। এই যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার একটি শর্ত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে বা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এবং সর্বদলীয় যে মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই সকল রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি চাওয়া ছিল, সেটি হচ্ছে দেশের গণতান্ত্রিক যে পরিবেশ হয়েছে সেই পরিবেশ ফিরিয়ে দেয় এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেয়া। তবে এই নির্বাচন নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের বাক বিতণ্ডিতা চলছে, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনাও কিন্তু তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কখনো বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আবার কখনো বলছেন যে ডিসেম্বর এবং আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। এ ধরনের একটি বার্তা উনি বারবার দিয়ে যাচ্ছেন। তবে সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে আমরা জানি যে বিএনপি এই বিষয়টিতে কিন্তু দ্বিমত পোষণ করে আসছে প্রথম থেকেই। বিএনপির পাশাপাশি আরো কিছু ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যারা ডিসেম্বরেই নির্বাচন চান। আবার সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সম্প্রতি, সেখানেও কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টি। এখন তাহলে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু একটি প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এবং এর উত্তর এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে বিচার কার্যের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমি যেমনটি বললাম, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার, সেই সংস্কারগুলো আসলে কোন প্রক্রিয়ায় হচ্ছে বা কোন কোন বিষয়ে হচ্ছে, এগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সংস্কার কমিশন গঠন হয়েছে, কিছুদিন পর পর গণমাধ্যমে আমরা দেখতে পাই যে সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিচ্ছে। তবে সেই সংস্কারগুলো শুধুমাত্র কাগজিক প্রক্রিয়ায় রয়ে গেছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। অদূর ভবিষ্যতে বা নির্বাচন পূর্ব পর্যন্ত এই সংস্কার দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের দেখতে হবে, তাহলেই হয়তোবা দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করব। এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে চ্যালেঞ্জিং বিষয়টি চলে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর কিন্তু আমরা সবথেকে বেশি যে বিষয়গুলো গণমাধ্যমে উঠে আসতে দেখেছি সেগুলো হচ্ছে আওয়ামী লীগ আমলে ব্যাপক অর্থকড়ি বিদেশে পাচার হয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ নেতা রয়েছেন তাদের কোটি কোটি টাকার সম্পদের পাহাড়, এবং সেই সকল টাকা পয়সা বিদেশে পাচার হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো ফেরত আনারও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেগুলো শুধু গণমাধ্যমের হেডলাইন হিসাবে কিন্তু রয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কিন্তু পাচার হওয়া কোনো অর্থ ফেরত আসার যে একটি প্রক্রিয়া বা ফেরত নিয়ে আসার যে একটি প্রসেস সেটি কিন্তু
দেখতে পাইনি। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশ থেকে বিলম্বিত করছে কিনা? এ ধরনের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আবার একটি মহল রয়েছে যারা এই সকল প্রশ্ন ওঠার পর তারা সেগুলোকে প্রটেস্ট করার জন্য কিন্তু নানাভাবে উঠে পড়ে লেগে যান। অর্থাৎ তারা কোনোভাবেই চান না যেন সাধারণ মানুষদের মনে এই ধরনের কোনো প্রশ্ন উঠে আসে বা এই ধরনের কোনো প্রশ্ন জাগে। সুতরাং এখানে আসলে কে কার জন্য সময় দিচ্ছে এবং কে কাকে চাচ্ছে, সংস্কার চাচ্ছেন, নির্বাচন চাচ্ছেন নাকি গণতন্ত্র চাচ্ছেন, এই বিষয়টিও কিন্তু এক ধরনের ঘুলাসায় পরিণত হয়েছে। আবার আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে, আওয়ামী লীগের রাজনীতি ঘিরেও কিন্তু এক ধরনের ঘোলাটে পরিবেশ তৈরি হয়ে আছে। সম্প্রতি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা সহ যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে এবং সেটি কিন্তু বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল সহ অন্যান্য টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। এই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন আমেরিকার প্রেসক্রিপশনে এই বিচার কার্য করছে অন্তর্বর্তীকালীন সরকার। মূলত শেখ হাসিনা দেশ বিক্রি করতে রাজি হননি, তাই সাদ্দাম হোসেনের মতো শেখ হাসিনাকেও সরাসরি ফাঁসি দেওয়া হবে এবং সেই ফাঁসির কার্য লাইভ টেলিকাস্ট করা হবে। যাই হোক, এইদিকে আমি যাচ্ছি না। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি বা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের কিছু প্রেক্ষাপট। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এত কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশের অর্থনীতির যে বিষয়টি দেখবেন, সেই বিষয়টি কিন্তু আমরা যদি ঢালাওভাবে লক্ষ্য করি তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বিনিয়োগ বাজার সবকিছুতে কিন্তু এক ধরনের ধস নেমে এসেছে। প্রতিদিনই বা প্রতি সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করি যে স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার এবং অন্যান্য যে সকল বিনিয়োগ মার্কেট রয়েছে সেগুলোতে কিন্তু ধস নামছে। কখনো কখনো এই যে শেয়ার বাজারগুলো রয়েছে বা পুঁজিবাজার যেগুলো রয়েছে সেগুলো থেকে মূলধন গায়েব হয়ে যাচ্ছে, কখনো কখনো শেয়ার গায়েব হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এবং আমি যে বিষয়টি বললাম, এই বিষয়টি প্রকৃতপক্ষে জাতিসংঘ তাদের একটি প্রতিবেদনে কিন্তু উল্লেখ করেছে। হঠাৎ করে জাতিসংঘের এমন প্রতিবেদন আসা মূলত আমাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের কাছেও কিন্তু এক ধরনের চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা লক্ষ্য করেছি যে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিন্তু নানাবিধ সময়ে নানাবিধ উপায়ে কিন্তু সাহায্য সহযোগিতা করেছে। তাহলে হঠাৎ করে বাংলাদেশের অর্থনৈতিক এই বিষয়টি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ কেন করলো, বা তাদের প্রতিবেদনে কেন বললো যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তারা খুব চিন্তিত রয়েছে এবং বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে বা কলাপস করবে? তাহলে কি জাতিসংঘ আগে থেকে এই সকল বিষয়বস্তু নিয়ে যাচাই বাছাই করেছে কিনা বা তাদের কাছে এ ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ আছে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রশ্ন তোলা শুরু করেছেন। যদিও আলোচনা সমালোচনার এই দুনিয়াতে অনেক বিষয়ে কিন্তু চাপা পড়ে যায়, এই বিষয়টিও চাপা পড়ে গিয়েছে, কারণ এই বিষয়টি নিয়ে তেমন একটা ঝড় ওঠেনি। এখানে জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি দেশের অর্থনৈতিক অবস্থা যখন কলাপস করে যায় বা অর্থনৈতিক অবস্থায় যখন ধস নেমে আসে, স্টেবল থাকে না, তখন কিন্তু সেই দেশ কোনোভাবে স্টেবল থাকতে পারে না।